স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য। আমি প্রীতম বলছি। উপন্যাস প্রেমীদের ছোট্ট আড্ডাখানায় তোমাকে অনেক স্বাগত জানাই। আজকে শোনাবো আমি তো ভালোবাসি তোকে সিজন 3 এর 121 থেকে 125তম পর্ব। লেখিকা ফারজানা মনি। কথা দিচ্ছি আজকের পর্বটা দারুণ লাগবে। যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকমই উপন্যাসের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। আহিয়া দরজা চাপিয়ে দিয়ে বের হচ্ছিল, তখনই বাতাসের গতিতে কেউ এসে ওকে কোলে তুলে নিল। অতঃপর চাপানো দরজাটা ঠেলে রুমের ভিতর প্রবেশ করে দরজা আটকে দিল। পুরো ঘটনায় আহিয়া স্তব্ধ। কি হচ্ছে তার সাথে এসব? ভয়ে শরীর দিয়ে ঘাম ছুটে যাওয়ার অবস্থা। তখনই কেউ কানের সামনে ঠোঁট নিয়ে এসে হাসির কণ্ঠে বলল, ভালোবাসি আহিয়া পাখি। রিহানের কণ্ঠ কানে আসতেই আহিয়া চোখ টিপ টিপ করে তাকালো। অতঃপর আশ্চর্য কণ্ঠে বলল, রিহান, আপনি এখানে? কি করে সম্ভব? রিহান ওকে কোলে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলল, তুমি যেখানে আমিও সেখানে। আমাকে নামান প্লিজ, আমার মাথা ঘুরছে। আগে আমাকে তুমি করে বলো, তারপর নামিয়ে দিচ্ছি। এখন থেকে আর আপনি বলা যাবে না। আমি পারবো না, প্লিজ আমায় নামিয়ে দিন, আমার মাথা ঘুরছে। আগে বলো। আরে নামান। এই আয়া পাখি, বলো তো। ওকে ওকে, তুমি। এভাবে না। তাহলে? বলো রিহান জানো, আমাকে নামিয়ে দাও, আমার মাথা ঘুরছে। আয়া কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে করে বলল, রিহান জান, আমাকে নামিয়ে দাও, আমার মাথা ঘুরছে। রিহান এবার এক চোখ টিপে দিয়ে বলল, কি বলছো পাখি? আমি তো এখনো কিছুই করলাম না, তাহলে তোমার মাথা ঘোরাচ্ছে কেন? আরও কিছুদিন সবুর করো, বিয়েটা আগে হতে দাও। আহিয়া রেগে গিয়ে বলল, রিহান, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, এবার নামিয়ে দিন, বাইরে নিশ্চয়ই ভাই অপেক্ষা করছে। তুমি শিওর নামিয়ে দেবো? হ্যাঁ। ওকে। বলে আহিয়াকে দাঁড় করালো। মেয়েটার মাথা কেমন ঘুরছে, সে তাল সামলাতে না পেরে একদিকে পড়ে যাচ্ছিল। তখন রিহান শক্ত করে ধরে নিচের দিকে টানিয়ে আনলো। কপালের সাথে কপাল ঠেকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, 1 মাস সময় কবে পার হবে আহিয়া পাখি? আমার যে তোমায় ছাড়া ঘরে মন টিকছে না। আহিয়া এই প্রথম দুগালে হাত দিয়ে মাথাটা একটু নিচের দিকে ঝুঁকিয়ে কপালে একটা চুমু দিল তার। তারপর মিষ্টি কণ্ঠে বলল, আর তো 1 মাস, দেখতে দেখতে চলে যাবে। তারপর আমরা দুজনে সারা জীবনের জন্য একসাথে থেকে যাব। রিহান সঙ্গে সঙ্গে আহিয়ার মুখ অসংখ্য চুমুতে ভরিয়ে দিয়ে বলল, কিন্তু আমার তো সময় যাচ্ছে না আহিয়া পাখি। মনে হচ্ছে এখনই তোমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাই। আহিয়া ওর হাতটা বাড়িয়ে দিয়ে রেহানের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, পাগল একটা। রিহান আহিয়ার ঠোঁটে টুক করে একটা চুমু দিয়ে দিল। তারপর বলল, হ্যাঁ, পাগলের পাগলি। তখনই বিকট শব্দে পকেটের ফোনটি বেজে উঠল। রিহান বিরক্তিতে পকেট থেকে ফোনটি বের করে দেখল আহিয়ান কল দিচ্ছে। কলটা কেটে পকেটে রাখতে রাখতে বলল, এই ভিলেন সম্বন্ধীগুলো জন্মাই ছোট বোনের জামাইদের ডিস্টার্ব করতে। এ কথা শুনে আহিয়া চোখ ছোট ছোট করে বলল, এই রিহান, আমার ভাইয়াকে একদম ভিলেন বলবে না। রিহান ওর নাকে নাক ঘষে বলল, সরি সুইট হার্ট, তোমার সামনে তোমার ভাইকে আর কিচ্ছু বলবো না। এখন তাড়াতাড়ি চলো, ওর অপেক্ষা করছে। বলে রিহান আহিয়ার হাত ধরে বেরিয়ে যেতে চাইল, কিন্তু মেয়েটা আটকে দিয়ে বলল, এই দাঁড়াও, আমার হিজাব ওড়না সব ঠিক করে নেই, এলোমেলো হয়ে গেছে। রিহান আশ্চর্য কণ্ঠে বলল, তোমাকে কোলে নিয়ে ঘোরানো বেশ কাজে লেগেছে। আপনি থেকে খুব সহজেই তুমিতে নামতে পেরেছ। এতদিনে কতবার বলেছি তুমি করে ডাকতে, কিন্তু তুমি বলতে না। হয়েছে, সামান্য জিনিসটাকে এত বড় করে দেখতে হবে না। বলেই আহিয়া ড্রেসিং টেবিলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। রিহান এবার হাসতে হাসতে ওর সামনে গিয়ে বলল, রাগ করে না বেবি, আমি তো জাস্ট ফান করেছি। ওকে, আমি তোমাকে হেল্প করছি। বলে ওই ছেলেটা আহিয়ার ওড়না যত্ন সহকারে গুছিয়ে দিল। হিজাবটা ঠিক করে দিয়ে পা থেকে মাথা অবধি তাকিয়ে বলল, নাও পারফেক্ট। আহিয়া আজকে সাদা কালারের গর্জিয়াস গাউন পরেছে। ম্যাচিং হিজাবের সাথে মেয়েটাকে অনেক মিষ্টি দেখাচ্ছে। রিহান আগেই কল দিয়ে ড্রেসের কালার জেনে নিয়েছে, তাই সেও কালার ম্যাচ করে ইন করা ব্ল্যাক শার্টের উপরে সাদা ব্লেজার পরেছে। দুজনকে আজ বেশ মানিয়েছে। এক কথায় যে কেউ বলে দিতে পারবে এরা মেড ফর ইচ আদার। আহিয়ান অনবরত কল দিয়ে যাচ্ছে। রিহান ও আহিয়া ঝটপট সিঁড়ি দিয়ে নামার সময় খেয়াল করলো ড্রয়িং রুমে কাকিমণি টিভি দেখছে আর আদিবাকে খাবার খাওয়াচ্ছে। আহিয়ার তোর লজ্জায় মরিমরি অবস্থা, কিন্তু রিহান ভদ্রতার সহিত এগিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন আন্টি? রায় ওদের দেখে উঠে দাঁড়িয়ে বলল, ভালো আছি, তুমি কেমন আছো? আর তোমার আব্বু আম্মু কেমন আছে?
সবাই ভালো আছে আন্টি। আবু বলেছে আহিয়াকে নিয়ে যেতে, তাই এসেছি আর কি। রাই মুচকি হেসে বলল, সমস্যা নেই, নিয়ে যাও। আহিয়া না ত্রিধা কই? ওরা বাইরেই আছে। আহিয়া লেট হচ্ছিল বলেই আমি উপরে গিয়েছিলাম। ইটস ওকে, সাবধানে যেও। এবার আহিয়া এগিয়ে এসে বলল, কাকিমণি, মামা ঘুমাচ্ছে তাই ডাকিনি। ঘুম থেকে উঠলে বলো আমরা চলে গেছি। ঠিক আছে, বলে দিব। সাবধানে যাও। রিহান যাওয়ার আগে আরেকবার বলল, আসছি আন্টি। আবার এসো। অবশেষে আহিয়া ও রিহান সদর দরজা পেরিয়ে গেল। পেছন থেকে রায় মৃদু কণ্ঠে বলল, মাশাল্লাহ, দুজনকে কি সুন্দর মানিয়েছে। এদিকে আহিয়ান বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ত্রিধার দিকে তাকিয়ে মুচকি হেসে কিছু নিয়ে গল্প করছিল। তখনই নজর এলো রিহান ও আহিয়া আসছে। ছোট বোন ও বউয়ের সামনে বন্ধুকে কিছু আর বলল না। বাইকে বসে ত্রিধাকে বসতে ইশারা করল। উঠে বসতেই আহিয়ান ওর গাউন ওড়না হাত দিয়ে হালকা গুছিয়ে দিয়ে সাবধান করলো যাতে বাইকের চাকায় না পেঁচায়। চোখে সানগ্লাস দিয়ে রিহানের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি আয়, অলরেডি অনেক লেট হয়ে গেছে। এতক্ষণে রিহান পার্কিং থেকে তার নিজের বাইক নিয়ে এসেছে। দুই বন্ধু আগেই প্ল্যান করছিল আজকে তারা তাদের জান পাখিদের নিয়ে বাইকে যাবে। তাই প্ল্যান অনুযায়ী রিহান আজকে গাড়ি না এনে নিয়ে এসেছে বাইক। রিহানের ইশারায় আহিয়া বাইকে উঠে বসলো। এই মুহূর্তে যে কেউ দেখলে বলবে দুই জোড়া লাভ বার্ড যাচ্ছে। দূর থেকে খানবাড়ির সিকিউরিটি ওদের চারজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে গেট খুলে দিল। দুইটি বাইক একই গতিতে ছুটল খানবাড়ির বাইরে। শীতকাল প্রায় শেষ পর্যায়ে। চারিদিকে বসন্তের হালকা আমেজ ভেসে আসছে। পহেলা ফাল্গুন না আসতে চারিদিকে বসন্তের মৃদুমন্দ বাতাস বইছে। বিকেলের এত সুন্দর আবহাওয়ায় আহিয়ান শহরের যানজট ছেড়ে গ্রামের দিকে বাইক ঢোকালো। এদিক দিয়ে যে শ্বশুরবাড়িতে যেতে একটু সময় লাগবে, কিন্তু জার্নি তো অনেক রোমাঞ্চকর হবে। তাই রিহান নিজেও কিছু বলল না। দুই বন্ধুর সমান তালে বাইক ছুটে যাচ্ছে। হঠাৎই আহিয়ান বাইকের গতি কমিয়ে গেয়ে উঠল, তু ইতনি খুবসুরত হ্যায়, ফিদা दीदार पे तेरे, मुकम्मल इश्क हो मेरा, जरा सा प्यार तो दे दे। তেরে লিয়ে গানের কিছু লাইন বলল। পাশে ছোট বোন আছে স্মরণ থাকতে আচমকা আহিয়ান গান থামিয়ে দিল। তখনই পাশের বাইক থেকে রিহান পরের লাইন গেয়ে উঠল, फलक कदमों पे आ झुके, हंसी लम्हात वो दे दे, तेरे संग भीग जाऊं मैं, कभी बरसात वो दे दे। এদিকে আহিয়া ও ত্রিধা দুজন দুজনের মুখের দিকে তাকাচ্ছে। দুজনের মুখে বিস্ময়ের ছোঁয়া। তখনই ওদের আবারও অবাক করে দিয়ে দুই বন্ধু গলা মিলিয়ে পিছনে থাকা প্রিয়তমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে গেয়ে উঠল, तेरे बिना जीना पड़े वो पल मुझे ना दे, तू इतनी खूबसूरत है, फिदा दीदार पे तेरे, मुकम्मल इश्क हो मेरा, जरा सा प्यार तो दे दे। ত্রিধা মুচকি হাসল। মনের ভিতর এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। আহিয়ারও ভীষণ ভালো লাগছে, কিন্তু বড় ভাইয়ের সামনে লজ্জা লাগছে বেশ। দেখতে দেখতে প্রায় 30 মিনিটের মাথায় ওরা পৌঁছে গেল জুয়ের শ্বশুরবাড়িতে। সেখানে আগে থেকে সকলে উপস্থিত। ওরাই হয়তো সকলের পরে গেছে। জুইকে অসম্ভব সুন্দর কারুকাজ করা পিঙ্ক কালার একটা শাড়ি পরিয়ে রাজকীয় চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। সাথে বসে আছে ওর হাজব্যান্ড মেহেদি। তার পরনেও নিউ সাদা স্যুট। আহিয়া ও ত্রিধা রিহানের আব্বু আম্মুর সাথে গিয়ে কথা বলল। তারপর গেল জুইয়ের কাছে। জুই তো ওদের থেকে মহা খুশি। খুশিতে দুইবার জড়িয়ে ধরা শেষ। মেহেদির সাথেও টুকটাক কথা হয়েছে ওদের। রিহান খবর নিয়ে আয়ানকে জানালো আজকে এহসান আসেনি। বেচার অবস্থা এখনও খুব খারাপ, তাই বিছানা থেকে উঠতে পারছে না। আয়ান বেশ খুশি হয়েছে। বিপদ আপদ থেকে দূরে থাকাই ভালো। কিন্তু তার মনের খুশিতে 2 বালতি পানি দিয়ে উপস্থিত হলো মিসকা। সে আজকে কালো একটা শাড়ি পরেছে। এসে আয়নার সামনে দাঁড়িয়ে লজ্জা লজ্জা ভাব নিয়ে মুচকি হেসে বলল, বেয়াই, দুইজনের মনের কত মিল বলুন। দুজন দুপ্রান্তে থেকেও ম্যাচিং ড্রেস পরে ফেলেছি। অচেনা কেউ দেখলে ভাববে আমরা কাপেল। মিসকার কথায় আয়নের ভ্রু কুঁচকে এলো। সে বাঁকা বাঁকা কণ্ঠে বলল, সরি টু সে, আপনার সাথে ম্যাচিং হওয়ার জন্য এই রিসেপশনে আরও অনেকেই আছে। আমার সাথে না মেলানোই ভালো, বিকজ মাই ওয়াইফ ডাজ নট লাইক দিস থিংস। মিসকা ঠোঁটের কোণে হাসি টেনে বলল, ওয়াইফ? আবার ফান করছেন? এক্সকিউজ মি, আপনার সাথে ফান কেন করব? আপনাকে প্রথম দেখায় বলেছিলাম আই এম ম্যারিড। মিষ্টির চেয়েও মিষ্টি আমার একটা সুন্দরী বউ আছে। ও রিয়েলি? ইয়েস। তাহলে আপনার ওয়াইফ কোথায়? তাকে তো আপনার বাড়িতে গিয়ে দেখলাম না।
ওয়াইফ তো আর শোপিস না যে সাজিয়ে রাখবো আর আপনারা গিয়ে দেখবেন। আমার ওয়াইফ আমার সাথেই ছিল। তাহলে আজকে কোথায়? তাকে নিয়ে আসেননি? তখনই পিছন থেকে কেউ একজন বলে উঠল, কি হচ্ছে এখানে? আহিয়ান ও মিশকা সেদিকে তাকিয়ে দেখলো ত্রিধা দাঁড়িয়ে আছে। আহিয়ান হাত বাড়িয়ে ত্রিধার হাত ধরে সামনে এনে বলল, মিশকা বিশ্বাস করতে চাচ্ছেন আমি ম্যারেড। তুমি একটুকে বলে দাও তো, আমার যে একটা পরি বউ আছে। মিশকা ত্রিধাকে দেখে থতমত খেয়ে বলল, না না আপু, ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম। আমি চাই, আমার ফ্রেন্ডরা এসেছে। বলে সে তাড়াহুড়ো করে চলে গেল। এদিকে ত্রিধাও নিজের হাতটা ছাড়িয়ে জুঁয়ের দিকে চলে গেল। আয়ান তো অবাক হয়ে তাকিয়ে আছে, এই বউটার আবার কি হলো। দূর থেকে রিহান এসব কাণ্ড কারখানা দেখে পকেটে হাত রেখে হাঁটতে হাঁটতে আয়নের কাছে গিয়ে বলল, কি হে সম্বন্ধী ভাই, বেশ প্যারায় আছেন মনে হচ্ছে। আয়ান বিরক্তি কণ্ঠে বলল, জুঁয়ের ননদটা আমার না হওয়া সংসারটা ভেঙে তারপরে ছাড়বে। আহা বড় ভাই, এমন করে বলবেন না। আপনারা দেখলে আমার বিয়াইটার প্রেম প্রেম পায়, তাই এমন করে। ও তাই? হ। তুই কি চাস সৈকতকে আমার দুলাভাই বানাই? রিহান তড়িঘড়ি করে বলল, এই না 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 না, আমার একটাই ময়না পাখি, তার নিয়ে এত টানাটানি করছিস কেন তোরা? হ্যাঁ, ময়না পাখিকে অন্যের কাছে বন্দি হতে দেখতে না চাইলে মুখটা একটু বন্ধ রাখবেন ছোট ভাই। রিহান বুঝে গেছে এবার মজা করতে গিয়ে এসে নিজেই ফেসে গেছে। বারবার বউ নিয়ে টানটানি তো, একবার বিয়েটা করে নিই, তারপর সবাইকে দেখে নিব। রিহানের মনে মনে বলা কথাগুলো মনে রয়ে গেল। আহিয়ান হাঁটল ত্রিধার দিকে। দেখতে দেখতে সময় গড়িয়ে এলো 10টায়। একটু আগেই তারা খান বাড়িতে এসেছে। আয়াকে রিহান নামিয়ে দিয়ে গেছে। আসার আগে রাকিব বারবার বলে দিয়েছে আয়াকে সাবধানে পৌঁছে দিতে। রিহান তাই করেছে, কিন্তু এবার আর বাড়ির ভিতরে যায়নি। বর্তমানে সেগুলো ভাবতে ভাবতেই ত্রিধা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছে। তখনই পিছনে কিছু শব্দ পেতে সে পিছন ফিরে দেখল আহিয়ান ভাই এসেছে। ত্রিধা অভিমানে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। শীতল বাতাস এসে গায়ের লোম যেন দাঁড় করিয়ে দিচ্ছে। আহিয়ান দরজায় নক করে গেল ব্যালকনির দিকে। কিছুক্ষণ চুপচাপ ব্যালকনির দরজায় দাঁড়িয়ে দেখল নিজের মিষ্টি বউটাকে। লম্বা চুলগুলো ছুঁয়ে ছুঁয়ে টপ টপ করে পানি পড়ছে। কি মোহনীয় দৃশ্য। আহিয়ান এগিয়ে গিয়ে পেছন থেকে বউয়ের কোমর জড়িয়ে ধরে ভাষা চুলগুলোতে নাক ঘুষিয়ে বলল, বউ, এই বউ। তিথা কোনো জবাব না দিয়ে তাকিয়ে রইল অন্ধকার আকাশের দিকে। আহিয়ান আবারও ডাকল, এই পরি, কথা বলবি না আমার সাথে? বিশ্বাস কর, আমি ওই মেয়েকে বলেছি আমি বিবাহিত, তারপরও বেয়াদবটা ডিস্টার্ব করে যাচ্ছে। ইচ্ছে করে একটা থাপ্পড় মেরে ওই মেয়ের দাঁতগুলো ফেলাই দেই। এবার ত্রিধা জোরাজুরি করে নিজেকে আয়ন থেকে সরানোর জন্য দাঁত চেপে পড়ল। আপনি ওকে থাপ্পড় মারতে যাবেন কেন? আপনার তো থাপ্পড় মারার জন্য আমার গাল দুটোই পছন্দ হয়। আয়ন ওর গলায় নাক ঘষে বলল, ঠিক বলেছ জান, আমার শুধু তোমার গাল দুটোই পছন্দ হোক, হোক সেটা থাপ্পড় দেওয়ার জন্য বা চুমু খাওয়ার জন্য। আমি অন্য মেয়েকে কেন টাচ করতে যাব? প্রয়োজনে বউকে দিয়ে একটা থাপ্পড় মারিয়ে নেব। ইভেন সো আই ক্যান নট টাচ অ্যানাদার ওম্যান। মুহূর্তে ত্রিধার সকল অভিমান গলে জল হয়ে এলো। মৃদু কণ্ঠে বলল, হয়েছে, এখন আর এভাবে ঢং করতে হবে না। এখন রুমে যান, আগামীকাল থেকে ভার্সিটির ক্লাস শুরু, সকাল সকাল ঘুম থেকে জাগতে হবে। আয়ান ত্রিধাকে নিজের দিকে ঘুরিয়ে তার ভেজা চুলগুলো কানের পিছনে গুঁজে দিল। অতপর দু হাতে দু গাল আঁকড়ে মৃদু কণ্ঠে বলল, মাই সুইট পরি। বলে ত্রিধার কপালে শক্ত করে চুমু খেল। ত্রিধা মৃদু হেসে মাথা রাখল ভালোবাসার মানুষটির বুকে। শান্তিতে চোখ বন্ধ করে মিষ্টি করে বলল, আমার পৃথিবী আপনি, আমার সকল সুখ আপনার এই বুকে, এখানেই আমি সবচেয়ে নিরাপদ। আয়ান মুচকি হেসে ত্রিধাকে জড়িয়ে নিল। তার পাগলিটার অভিমান এতক্ষণে ভেঙেছে। আজকের সকাল প্রতিদিনের থেকে অন্যরকম। খানবাড়ির কিচেন ব্যস্ত। আজ থেকে সকলের অফিস খোলা। সকাল 8টায় ব্রেকফাস্ট করে সকলেই বেরিয়ে যাবে। তাই একে একে ডাইনিং টেবিলে সকলের উপস্থিতি দেখা যাচ্ছে। আবির, তানভীর ও আদি সবার আগেই ব্রেকফাস্ট টেবিলে। তার কিছুক্ষণ পরে এলো খানবাড়ির 3 কর্তা। কিছুক্ষণের মধ্যে ত্রিধা একদম তৈরি হয়ে নিচে নেমে এলো। তার মিনিট পাঁচেকের মাথায় সিঁড়ি বেয়ে নামলো আহিয়ান। কালো টি শার্ট প্যান্ট পরে একদম ফর্মাল গেটআপে। আজকে আহিয়ান রেডি হয়েছে। আজকে থেকে তার প্রফেশনাল লাইফ শুরু। ইনফ্যাক্ট এখন থেকে তাকে বেশিরভাগ সময় ফর্মাল গেটআপে ভার্সিটিতে যেতে হবে। আহিয়ানকে দেখে আলী আহমেদ খান মুচকি হেসে বলল, মাশাআল্লাহ দাদু ভাই, তোমাকে অনেক সুন্দর লাগছে। বেস্ট অফ লাক। নতুন কাজ মনোযোগ দিয়ে করিও। আহিয়ান মৃদু হেসে বলল, থ্যাংক ইউ দাদু ভাই। এদিকে ত্রিধা এতক্ষণ হা হয়ে তাকিয়েছিল। সেটা দেখে আহিয়ান টেবিলের নিচে ওর পায়ে পা ঠেকিয়ে দিল। মেয়েটার হুঁশ ফিরতে মুচকি হেসে খাওয়ায় মনোযোগ দিল। সেটা দেখে আহিয়ানও মুচকি হাসল। বন্যা কিচেনে পরোটা ভাজছে, আর পদ্ম ওকে নানা কাজে সাহায্য করছে। পদ্ম আজ সকাল থেকেই কাজে এসেছে। ও গতকালকে গ্রামের বাড়ি থেকে ফিরেছে। এদিকে মেঘ ও রাই সকলকে খাবার পরিবেশন করছে। খাওয়া শেষ করে আয়ান এক একে সকলের কাছে দোয়া চাইল।
মেঘ তো আবেগে ছেলের কপালে চুমু খেয়ে কেঁদে দিল। আয়ান মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলল দোয়া করতে। ইতিমধ্যে আয়া নিচে নেমে এসেছে। ছোট্ট একটা গিফট ছোট্ট একটা গিফট বক্স হাতে ধরিয়ে দিয়ে বলল, বেস্ট অফ লাক ভাইয়া। থ্যাংক ইউ সিস্টার। কিন্তু ভাইয়া, গিফটটা তুমি এখনই খুলবে? এখনই? হ্যাঁ হ্যাঁ। আয়ান হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখল এখনও হাতে অনেকটা সময় আছে। তাই সেন্টার টেবিলে গিফট বক্সটা রেখে র্যাপিং পেপার খুলল। বক্সের ভিতর থেকে বেরিয়ে এলো সুন্দর একটা হাতঘড়ি। আয়ান সেটা দেখে বোনের দিকে তাকিয়ে বলল, খুব সুন্দর হয়েছে। আয়া এগিয়ে এসে ভাইয়ের হাতের ঘড়িটা খুলে দিয়ে নতুন ঘড়িটা পরিয়ে দিল। ওদের ভাই বোনের ভালোবাসা দেখে সকলেই মুচকি হাসছে। তখনই ত্রিধার সামনে এসে একটা গিফট সামনে ধরিয়ে দিয়ে বলল, বেস্ট অফ লাক আয়ান ভাই, এটা আপনার জন্য। আয়ান কিঞ্চিত আশ্চর্য নিয়ে বলল, আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। এখন খুলবো? ত্রিধা হালকা ঘাড় কাত করে সম্মতি দিতে আয়ান উৎসাহ নিয়ে বক্সটি খুলতে শুরু করলো। দেখলো সেখানে একটা ব্র্যান্ডেড ওয়ালেট। আয়ান মুচকি হেসে পুরনো ওয়ালেটের সকল কিছু নতুন ওয়ালেটটায় ঢুকিয়ে ত্রিধার উদ্দেশ্যে বলল, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ত্রিধা মুচকি হাসল। হঠাৎ আদিবা দৌড়ে এসে একটা পেন্সিল বক্স হাতে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আয়ান, এগুলো তোমার জন্য। আমার পাপা আমাকে দিয়েছে, আমি তোমাকে দিচ্ছি। আদিবার কাণ্ড থেকে সকলেই হাসল। আয়ান ওকে কোলে তুলে নিয়ে দু গালে দুটো চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ আপনি, তবে এতগুলো পেন্সিল তো আমার লাগবে না, আমি একটা নেই। আদিবা মুচকি হেসে উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আয়ান ওকে নামিয়ে দিয়ে একটা পেন্সিল প্যান্টের পকেটে রেখে বাকিগুলোকে ফেরত দিল। অতঃপর নিজের আগের ব্যবহৃত ওয়ালেট এবং ঘড়ি ত্রিধার হাতে দিয়ে বলল, রুমে রেখে আসতে। ত্রিধা দাঁড়ালো না, দৌড়ে গেল রুমের দিকে। এগুলো রেখে এসে তাড়াতাড়ি বের হতে হবে, নয়তো লেট হয়ে যাবে। এদিকে আহিয়ান বাবার সামনে গিয়ে সালাম করে বলল, দোয়া করতে। আবির ছেলেকে জড়িয়ে ধরে বলল, বেস্ট অফ লাক মাই সান, জীবন অনেক বড় হোক। অতঃপর পকেট থেকে একটা চাবির রিং বের করে দিয়ে বলল, দিস ইজ ফর ইউ। ছেলে চরম আশ্চর্য হয়ে গেছে। খুশিতে বাবাকে আরেকবার জড়িয়ে ধরল। আবির ছেলেকে ইশারা করলো বাইরে গিয়ে দেখতে। আহিয়ান এগিয়ে গেল খানবাড়ির সদর দরজার দিকে। ওর পিছু পিছু খানবাড়ির বাকি সদস্যরা। বাইরে কালো চকচকে একটা বাইক দাঁড়ানো। আবির ছেলের কাঁধে হাত রেখে বলল, কালার পছন্দ হয়েছে? আহিয়ান মুচকি হেসে বলল, ভীষণ পছন্দ হয়েছে, থ্যাংক ইউ এগেন। ছেলের খুশি দেখে আবির নিজে মুচকি হাসল। অতপর আহিয়ান সকলের থেকে বিদায় নিয়ে নতুন বাইকে বসে ত্রিধার দিকে তাকিয়ে বলল, তুই কি যাবি নাকি রেখে চলে যাব? সকলের সামনে আহিয়ানের মৃদু ধমকে ত্রিধা হক চকিয়ে গেল। আহিয়া ওদের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। আবির ত্রিধাকে ইশারা করে বলল, তাড়াতাড়ি যাও, দুজনের গন্তব্য তো একটাই। আহিয়ানের সাথে তুমি প্রতিদিন গেলে আমরা নিশ্চিন্তে থাকবো। ত্রিধা মৃদু হেসে সকলের থেকে বিদায় নিয়ে বাইকে উঠে বসল। অতপর আহিয়ান বাইক স্টার্ট দিল ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে। ওরা বেরিয়ে যাওয়ার পরপরই খানবাড়ির পুরুষ সদস্যরা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল সকাল। আহিয়ানের বাইকটি ভার্সিটির গেট পেরিয়ে ভেতরে ঢুকল। একটু দূরে ত্রিধা তার বন্ধুদের দেখতেই আহিয়ানকে বলল, আমাকে এখানেই নামিয়ে দিন। ওর কথা অনুযায়ী আহিয়ান বাইক থামালো। ত্রিধা হেলমেট খোলার চেষ্টা করলে আহিয়ান নিজেই হাত বাড়িয়ে যত্ন সহকারে খুলে দিল। তারপর ওর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ছুটির 8 ঘন্টা আগে ড্রাইভার আঙ্কেলকে কল দিবা, উনি নিয়ে যাবেন, আমার ফিরতে দেরি হবে। ত্রিধা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, হসপিটালে আপনার ডিউটি কয়টায় শেষ হবে? মনে হয় 7টা পর্যন্ত, বিশেষ কারণ থাকলে আরও দেরি হতে পারে। ঠিক আছে, আমি যাচ্ছি। দুপুরে টাইম মতো লাঞ্চ করবেন। হুম, বাই। এবার ত্রিধাও একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, বাই। বলেই ত্রিধা হাঁটল বন্ধুদের দিকে, আর আহিয়ান গেল পার্কিং এরিয়ার দিকে। যেতে যেতে ত্রিধা কয়েকবার পিছু তাকালো। এদিকে আহিয়ান বাইক পার্ক করে কল দিল অলোকের আব্বু ডক্টর জামশেদ আলমকে। ওনার কথা অনুযায়ী আহিয়ান গেল অ্যানাটমি ডিপার্টমেন্টে। মিস্টার জামশেদ আলম অ্যানাটমি ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার। সেখানে গিয়ে ওনার সাথে টুকটাক কথা বলার পর উনি আহিয়ানকে নিয়ে আরও কিছু লেকচারের সাথে পরিচয় করিয়ে দিলেন। তাদের মধ্যে ছিলেন ডক্টর শিশির আহমেদ, ডক্টর মাহিন হোসেন, ডক্টর সাহেল হোসাইন, সিনিয়র ডক্টর আমজাদ হক সহ আরও অনেকে। আহিয়ান সকলের সাথে হ্যান্ডশেক করে কুশলাদি বিনিময় করল। ডক্টর জামশেদ সকলের উদ্দেশ্যে আহিয়ানকে দেখিয়ে বললেন, গাইজ, হি ইজ এ ভেরি ট্যালেন্টেড পারসন। ওনার কথা শুনে সিনিয়র ডক্টর আমজাদ হক বললেন, আমি ওর সিভিটা দেখেছি। অতঃপর উনি আহিয়ানের দিকে তাকিয়ে বললেন, বেস্ট অফ লাক ইয়াং ম্যান। থ্যাংক ইউ স্যার। অতঃপর আমজাদ হকের কথায় সাহিল আহিয়ানকে নিয়ে অ্যানাটমি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের ক্লাসে গেল। সাহিলকে দেখে সকল স্টুডেন্ট একসাথে দাঁড়িয়ে বলল, গুড মর্নিং স্যার। গুড মর্নিং।
সিট ডাউন। ক্লাসে সাহিল স্যারের সাথে নতুন কারো উপস্থিতি দেখে সকলেই চুপচাপ তাকিয়ে আছে। সকলের আগ্রহ বুঝতে পেরে সাহিল মুচকি হেসে আহানকে দেখিয়ে বলল, এভরিওয়ান, দিস ইজ মাহাদেব খান আহিয়ান। স্টার্টিং টুডে, he will be your lecturer for human anatomy, cardiovascular system. Hope none of you will disturb the sir, and hope that you will try your best to focus in this class. সাহিল স্যারের কথা শুনে সকলে একসাথে বলল, ওকে স্যার। অতঃপর সাহিল স্যার আহানের দিকে তাকিয়ে বলল, বেস্ট অফ লাক মিস্টার মাহাদেব। থ্যাংক ইউ সো মাচ। সাহিল স্যার চলে যেতেই আহান সকলের দিকে তাকিয়ে বলল, গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। হাউ আর ইউ? ফাইন স্যার। So students, even though Sahil sir already introduced me, let me introduce myself once again. I am Mahadev Khan Ahian. From today, I will be taking your human anatomy, cardiovascular system class. So I hope you all will give me your full support. Okay, sir. তো স্টুডেন্টস, ক্লাস শুরুর আগে আরও একটা কথা বলতে চাই। যেহেতু ফার্স্ট আওয়ারে আমার ক্লাস, সো ক্লাসে কেউ লেট করে আসবে না। পাংচুয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাচিভ আওয়ার গোলস ইন লাইফ। তা আমাদের উচিত সময়ের কাজগুলো সময় করা। ওকে স্যার। তখনই ক্লাসরুমের দরজায় দাঁড়িয়ে এক মেয়ে বলল, মে আই কাম ইন স্যার? আহিয়ান সেদিকে তাকাতেই তার ভ্রু জড়িয়ে এলো। মিসকা মেডিকেলে পড়ছে, তাও ফার্স্ট ইয়ারে, সেটা তার জানা ছিল না। তাই আহিয়ান বেশ অবাক হয়েছে। এদিকে অবাক হয়ে তাকিয়ে আছে মিসকাও। আহিয়ান স্বাভাবিক কণ্ঠে বলল, ইয়েস, বাট নেক্সট টাইম থেকে লেট করলে ভেতরে আসতে দেওয়া হবে না। মিসকা ভেতরে আস্তে আস্তে মৃদু কণ্ঠে বলল, সরি স্যার। বলে সে নিজের জায়গায় গিয়ে বসল। মেয়েটার মাথা যেন চক্কর দিচ্ছে। ক্রাসকে ভাবতে ভাবতে ক্লাসের স্যারের মাঝেও ক্রাসকে দেখতে পাচ্ছে ভেবেই মিসকা নিজের মাথায় নিজে একটা থাপ্পড় মারল। আয়ান এতক্ষণে লেকচার দেওয়া শুরু করে দিয়েছে। মিসকাকে এমন করতে দেখে আয়ান ডেকে উঠল, এনি প্রবলেম মিস? মিসকা সামনে তাকালো, দেখলো সে এখনও আয়ান ভাইকেই দেখছে। সে থতমত খেয়ে বলল, নো স্যার। ক্লাসে মনোযোগ দিন, আর ক্লাস করতে ইচ্ছা না করলে দরজা খোলা আছে। সরি স্যার। মিসকা এতক্ষণে ঘর থেকে বেরিয়েছে। সে সত্যিই খানবাড়ির ছেলেকেই দেখছে, এটা তার কল্পনা না। ভেবে সে মনে মনে আল্লাহ আল্লাহ করল। এই ছেলের সাথে গতকাল পর্যন্ত কত ফ্লার্ট করেছে। সব কিছুর জন্য আল্লাহই জানে কী কী শাস্তি দেয়। আর উল্টাপাল্টা কিছু বলা যাবে না, যান বাঁচানো ফরজ। দেখতে দেখতে বেলা 10টা। দীর্ঘ 1.5 ঘন্টা লেকচারের পর আহান বেরিয়ে এলো। অফিস রুমের দিকে যেতেই দেখা হলো শিশির স্যার ও মাহিন স্যারের সাথে। ওনারা আহানকে কফির অফার দিতেই তিনজন একসাথে গেল ক্যান্টিনের দিকে। সেখানে কিছুক্ষণ নিজেদের মধ্যে আড্ডা দিয়ে আহান বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। যদিও ভার্সিটি থেকে ঢাকা হসপিটালের গেট বাইকে 5 মিনিটের পথ, তবু আজকে ফার্স্ট ডে, তাই আহান একটু আগেই বের হলো। দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো। দিদার ক্লাস শেষ হয়েছে 2টায়। ড্রাইভার আঙ্কেলকে আধ ঘন্টা আগেই কল দিয়েছে, তবুও এখনও আসছে না। হয়তো রাস্তায় জ্যামে আছে। তাই ত্রিধা চুপচাপ অপেক্ষা করছে। আজকে চুঁই আসেনি। বিয়ের পর সেই প্রথমবার গতকালকে বাপের বাড়িতে এসেছে, আবার আগামীকাল চলে যাবে। তাই ওর আম্মু ভার্সিটিতে আসতে দেয়নি। ওর পাশে দাঁড়িয়ে আছে শোভা। এই মেয়েটা থাকলেই কি আর না থাকলেই বাকি। এখনও ফোনে হ্যালো হ্যালো করে। ওকে দেখলে মনে হয় পৃথিবীতে শুধু ওরই বয়ফ্রেন্ড আছে। তখনই ত্রিধার ফোন ভাইব্রেট হলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আয়ান ভাইয়ের হাসি মাখা মুখ। সে কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুই? ক্লাস শেষ হয়েছে? ক্লাস শেষ। আমি ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছিস কেন? ড্রাইভার আঙ্কেল আসেনি? না, জ্যামে আটকে গেছে বোধহয়। তুই ওয়েট কর, আমি আসছি। ত্রিধা হাত ঘড়িতে সময় দেখে তড়িঘড়ি করে বলল, এই না না, কি বলছেন আপনি এসব? আপনি লাঞ্চ করছেন? না, তোকে বাড়ি দিয়ে এসে করব। দরকার নেই, 1 ঘন্টা আপনাকে এত জার্নি করতে হবে না। তার চেয়ে ভালো লাঞ্চ করে রেস্ট করুন। কিন্তু তুই তো একা দাঁড়িয়ে আছিস। আরে সমস্যা নেই, ড্রাইভার আঙ্কেল চলে আসবে। এখন আপনি বলুন, প্রথম দিন কেমন যাচ্ছে? এখানে এবং ভার্সিটিতে সবাই অনেক ফ্রেন্ডলি। একদিনেই সবার সাথে বেশ পরিচিত হয়ে গেছে। ভালোই লাগছে। আপনার কণ্ঠটা অনেক ক্লান্ত শোনাচ্ছে। আয়ান চেহারায় হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে মুচকি হেসে বলল, এখন আর ক্লান্ত লাগছে না। আমার সকল অসুখের মেডিসিন তুই। ত্রিতা নিজেও মুচকি হেসে বলল, ডাক্তার সাহেব, এসব দার্শনিক কথাবার্তা কোথা থেকে শিখেছেন? আয়ান কিছু বলবে তার আগেই ত্রিতা আবারও বলল, গাড়ি চলে এসেছে। আপনাকে অনেক ক্লান্ত লাগছে। খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করুন। বাই। সাবধানে যাস। দেখতে দেখতে বিকেল হয়ে এলো। ত্রিধার মনটা বেশ ছটফট করছে। আয়ান ভাই এবার দেশে ফেরার পর
সে বাড়িতেই ছিল সারাক্ষণ। আজ হঠাৎ করে তার বাড়িতে না থাকা মনের ভিতরে অদ্ভুত শূন্যতা তৈরি করেছে। যদিও ত্রিধা জানে আয়ান ভাইয়ের ডিউটি টাইম শেষ হবে 7টায়, আর বাড়ি ফিরতে ফিরতে বাজবে 8টা, তবুও সে সদর দরজার দিকে তাকিয়ে আছে সেই কখন থেকে। মানুষটা এখন অনেক বিজি থাকে, তাই ডিস্টার্ব করা উচিত হবে না ভেবে কল দিচ্ছে না। তবে বড্ড অস্থির লাগছে। চারিদিকে মাগরিবের আজান পড়ছে। ত্রিধা রুমে গিয়ে পড়তে বসলো। মাঝখানে অনেকদিন বই খোলা হয়নি। মেডিকেলের স্টুডেন্ট পড়াশোনা তো গ্যাপ দিলে আর ডক্টর হয়ে উঠে যাবে না। টানা 1 ঘন্টা পড়ার পর মেয়েটা ঘড়ির দিকে তাকিয়ে দেখল মাত্র 6টা বেজে 30 মিনিট। এখনও 1 ঘন্টা 30 মিনিট বাকি আছে। হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও পড়াশোনায় ডুবে গেল। আহিয়া ড্রয়িং রুমে আদিবাকে পড়াতে বসেছে। আজকে সারাদিন রেহানের সাথে কম কথা হয়েছে। ঈদের ছুটির পর অফিস খুলেছে আজকে প্রথম। যেহেতু সামনে এঙ্গেজমেন্ট এবং বিয়ে, তাই তখনকার কাজগুলো একটু অ্যাডভান্স করতে চায়, যার ফলে বিয়ের সময় রিল্যাক্সে টাইম দিতে পারবে। তবে ছেলেটা কথা দিয়েছে অফিস থেকে বাড়ি ফিরে যত রাতেই হোক আহিয়াকে কল দেবে। আহিয়া আপাতত ওই সময়ের অপেক্ষায় নিজের রুমে বসে লেখাপড়া করছে শোভা। হঠাৎ কিছু একটা ভেবে মুচকি হেসে ফোনে কাউকে টেক্সট করল। কয়েক সেকেন্ডের মধ্যে মেসেজ সিন হয়ে সেই নাম্বার থেকে রিপ্লাই এলো, ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি, এখন সন্ধ্যাবেলা, তুমি মনোযোগ দিয়ে পড়াশুনো করো, আমি মিটিং শেষ করে কল দেব। শোভা রিটার্ন রিপ্লাই আর কিছু বলল না। চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে মুচকি হাসল। মুহূর্তেই মস্তিষ্কে ভেসে উঠল সুখময় কিছু স্মৃতি। এই তো কিছুদিন আগে সে মনের মানুষ কাকে বলতো জানত না। তাকে ভালোবাসার জন্য তার পরিবার ছাড়া আর কেউ ছিল না। বাবা মারা গেছে বহু আগে। তারপর থেকে 2 ভাই 2 বোন এবং মাকে নিয়ে তাদের সংসার। বাবার স্বপ্ন মেয়ে ডাক্তার হবে, সেই সুবাদে শোভার ডাক্তারি পড়া। হঠাৎ এক রং নাম্বার তার জীবন পাল্টে দিল। সে বুঝতে শিখেছে আশেপাশে পরিচিত মানুষের ভিড়ে একজন মনের মানুষেরও ভীষণ প্রয়োজন, যে না বলা মনের কথাগুলো বুঝবে, তাকে ভালোবাসবে, দিন শেষে তার ভরসার আশ্রয়স্থল হবে। হঠাৎ কল এসে সেই রং নাম্বার কখন যে তার জীবনের রাইট নাম্বার হয়ে গেল, মেয়েটা বুঝতেই পারল না। চোখে না দেখেও এক অজানা ভয়ঙ্কর আসক্তিতে পরিণত হয়েছে। ভালোবাসার মানুষের কণ্ঠের আসক্তিতে পড়া আফিমের নেশার থেকেও ভয়ঙ্কর, যা শুধু আসক্ত প্রেমিক প্রেমিকারা বোঝে। আজকাল মিস্টার রং নাম্বারের সাথে প্রতি ঘন্টায় একবার করে কথা না হলে শোভার দম বন্ধ হয়ে আসে। ফোনের ওপাশের মানুষটাও হয়তো তাই। সেই জন্যই তো শত ব্যস্ততার মাঝেও প্রতি ঘন্টায় 2 মিনিটের জন্য হলেও কল দেয়। ফোনের ভাইব্রেশনের শব্দে মেয়েটার ধ্যান ভাঙল। ফোনের স্ক্রিনে ইংরেজিতে সুন্দর করে লেখা মিস্টার রং নাম্বার। শোভা মুচকে হেসে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? ভাবছিলাম। কি? আপনাকে। ছেলেটা মৃদু হেসে বলল, আমিও। সত্যি? হুম, তাই তো ইম্পর্টেন্ট মিটিং রেখে তোমাকে কল দিলাম। কি বলছেন আপনি? মিটিংয়ের মাঝখানে কেন কল দিলেন? ইটস ওকে, আমি প্রেজেন্টেশন দিয়ে এসেছি, বাকিটা আব্বু সামলে নেবে। আপনি আপনার আব্বুর বিজনেসম্যান, তাই না? হুম, টুকটাক চেষ্টা করি আর কি। এখন কল না দিয়ে মিটিং শেষ করে কল দিলেই পারতেন। ছেলেটা মৃদু হেসে বলল, আই নো দ্যাট, বাট মিসড ইউ সো মাচ। এবার শোভা নিচেও হেসে দিল। তারপর বলল, মিস তো আপনি অলওয়েজ করেন। তা অবশ্য ঠিক বলেছ। তোমার লেখাপড়া শেষ হোক, বিয়ে করে বাড়িতে আনার পর আর এত মিস করব না। শোভা খানিকটা লজ্জা পেল, তবুও আমতা আমতা করে বলল, কেন? আরে পাগলি, তখন ঘন্টায় ঘন্টায় বাড়িতে এসে বউয়ের সাথে দেখা করে যাব, মিস করার কোনো চান্স থাকবে না। তাই? ইয়েস ম্যাডাম। কিন্তু এটা কিভাবে পসিবল? বিকজ আমাদের বাড়ি থেকে অফিস 5 মিনিটের পথ, সো প্রতি ঘন্টায় 10 মিনিট খরচ করে বাসায় আসা যাওয়া করা যেতেই পারে। আমাকে সামনাসামনি দেখার পর এত ভালোবাসবেন তো? ভালোবাসা থাকবে তো? আমি কিন্তু অনেক কালো। কালো হওয়াই ভালো, বউকে অন্য কেউ ভাগিয়ে নেওয়ার চান্স নেই। শোভা মিটিমিটি হেসে বলল, অনেক মোটা? মোটাই ভালো, জড়িয়ে ধরে ঘুমিয়ে আরাম পাওয়া যাবে। আমি কিন্তু অনেক শর্ট। শর্ট মেয়েই ভালো, বাসের মতো লম্বা বউ দিয়ে কি গাছ থেকে বড়ই পারবো? শোভা এবার শব্দ করে হেসে বলল, আপনার সাথে কথা আমি পারবো না। সে চেষ্টা না করলেই পারো। দেখতে দেখতে রাত 8টা বেজে গেল। চিতা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। 8টা বেজে গেল, কিন্তু আহিয়ান ভাই বাড়িতে ফিরল না। এখন নিশ্চয়ই ড্রাইভিং করছে, তাই কল দিয়েও লাভ হবে না। মেয়েটা মন খারাপ নিয়ে বই বন্ধ করে সেটার উপর মাথা রাখল। দীর্ঘ 3 ঘন্টা যাবৎ লেখাপড়া করেছে, তাই মাথাটা কেমন জানি হ্যাং হয়ে আছে। চোখটা হালকা লেগে আসতেই মেন গেটের দিক থেকে বাইকের শব্দ শোনা গেল। ত্রিধা চট করে চোখ খুলল, ছুটে গেল ব্যালকানিতে। গেট দিয়ে আহেন ভাই বাইক ঢুকতে দেখে মেয়েটার ঠোঁটে হাসি ফুটল। সঙ্গে সঙ্গে ভাবল, ওনার কি অনেক টায়ার্ড লাগছে? মাথা ব্যথা করছে? 1 কাপ কফি খেলে নিশ্চয়ই অনেক ভালো লাগবে। যেই ভাবনা সেই কাজ,
ত্রিধা ছুটল নিচতলার দিকে। যেতে যেতে সিঁড়িতে আচমকা থমকে গেল। আয়ান ভাই উপরেই আসছে। মানুষটার মুখটা কেমন শুকিয়ে আছে। সারাদিন হয়তো খুব পরিশ্রম হয়েছে। আয়ান ত্রিধাকে নিচে নামতে দেখে এক পলক তাকালো, তারপর চলে গেল নিজের রুমের দিকে। এদিকে ত্রিধা ড্রয়িং রুমে এসে ঢুকলো কিচেনে। ওকে দেখে পদ্ম জিজ্ঞেস করলো, আপামনি, আপনার কিছু লাগবো? না, তুমি তোমার কাজ করো, আমি কফি বানাতে এসেছি। আমি বানিয়ে দিই আপামনি। না না, আমি পারবো। কিন্তু কোনো কিন্তু নয়, আমি পারবো বলেছি মানে পারবো। তখনই কিচেনে আসলো মেঘ। ত্রিধাকে কিচেনে দেখে খানিকটা আশ্চর্য কণ্ঠে বলল, তুই এখানে কেন? কিছু লাগবে? কফি বানাতে এসেছি ফুফি। তুই সর, আমি বানিয়ে দিই। আহেনের জন্য বানাবো। আমি পারবো, তুমি যাও। আমি আহেন ভাইও আমার জন্য কফি বানিয়ে নিচ্ছি। তুই পারবি না। আহেন সবার হাতে কফি খেতে পারে না। অলওয়েজ কফিটা ওর মন মতো চায়। ত্রিধা মনে মনে ভেঙচি কেটে বলল, তুমি তো জানো না ফুফি, তাই বলছো। তোমার ছেলে পারলে আমাকেই খেয়ে নেয়, আর আমার হাতের কফি না খেয়ে যাবে কোথায়? তাড়াতাড়ি সরে দাঁড়া, ছেলেটা সেই কখন বাড়ি ফিরেছে। মেয়েটা এবার মেঘের গলা জড়িয়ে ধরে বলল, ফুফি আমাকে শিখিয়ে দাও, আহেন ভাই কেমন কফি পছন্দ করে, তারপরও আজকের কফি আমি বানাবো। মেঘ হেসে বলল, ঠিক আছে। অতঃপর ফুফি দেখিয়ে দেওয়া নির্দেশনা অনুযায়ী দিদা 5 কাপ কফি বানালো। 3 কাপ ড্রয়িং রুমে পাপা, বড় বাবা ও চাচুকে দিয়ে বাকি 2 কাপ নিয়ে হাঁটলো আহেন ভাইয়ের রুমের দিকে। হাতে ট্রে থাকায় দিদা দরজা নক না করেই রুমে প্রবেশ করলো। রুমের ভেতরে কেউ নেই, তবে ওয়াশরুম থেকে পানির শব্দ আসায় ও বুঝলো আহেন ভাই ওয়াশরুমে। তাই দরজা চাপিয়ে টেবিলের উপর সে কফি ট্রেটা রাখলো। অতঃপর ব্যালকনির দিকে চলে গেল। 5 মিনিটের মাথায় আয়ান শাওয়ার নিয়ে বেরিয়ে 2 কাপ কফি দেখে বুঝলো তার বোর্ড এসেছে। ঝটপট একটা টি শার্ট গায়ে দিয়ে কফি হাতে সে গেল ব্যালকনিতে। ত্রিধা চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। আয়ান পেছন থেকে গিয়ে আচমকা বলে উঠল, আকাশে আজকে কয়টা তারা উঠেছে? আচমকা কারো কণ্ঠে মেয়েটা ভয় পেয়ে গেল। অতঃপর পেছনে তাকাতেই দেখল আয়ান ভাই হাতে 2 কাপ কফি নিয়ে দাঁড়িয়ে আছে। ওর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তারা গোনা শেষ হলে কফি খান ম্যাডাম। কিন্তু ত্রিধা কফির কাপ হাতে না নিয়ে আয়ানকে বলল, একটু নিচু হন তো। কেন? আগে নিচু হন, তারপর বলছি। ত্রিধার কথা শুনে আয়ান হালকা ঝুঁকে নিচু হলো। ত্রিধা এবার পাকা গিনির মতো ওর পরনের ওড়না দিয়ে চুলগুলো মুছে দিতে দিতে বলল, চুলগুলো ভালোভাবে মোছেননি কেন? এমনিতেই অবেলায় গোসল করেছেন, ঠান্ডা লেগে যাবে। আয়ান মৃদু হেসে বলল, আমি মুছলে কি আপনার থেকে এই যত্নটা পেতাম? এবার ত্রিধা মুচকি হেসে বলল, ও, এই ঘটনা বুঝি। আয়ান নিজেও মুচকি হাসল। অতপর একটা কাপ ত্রিধার দিকে এগিয়ে দিয়ে নিজের কাপে চুমুক দিল। প্রথম চুমুক দেওয়ার পরই আয়ান চোখ ছোট ছোট করে তাকিয়ে পড়ল। এই কফিটা মাম্মা বানায়নি, তাই না? ত্রিধা আশ্চর্য কণ্ঠে বলল, আপনি কি করে জানলেন? টেস্ট ভিন্ন। কে বানিয়েছে? ত্রিধা আমতা আমতা করে বলল, আমি। আয়ান সঙ্গে সঙ্গে ওর 2 হাত উল্টে পাল্টে দেখা শুরু করলো। সেটা দেখে ত্রিধা মৃদু চেঁচিয়ে বলল, আরে আরে কি করছেন? আয়ান চিন্তিত কণ্ঠে বলল, হাত পোড়াসনি তো? ত্রিধা এবার হেসে ফেলল। তারপর বলল, আমাকে কি আপনার বেবি মনে হয়? আমার কাছে তো তুই বেবি, ছোট্ট কিউট বেবি। জি না, আমি অনেক বড় হয়ে গেছি। আয়ান এবার কিছুটা শব্দ করে হেসে বলল, এই তো কিছুদিন আগে খেলায় না নিলে কাঁদতে কাঁদতে মায়ের আঁচলের তলায় গিয়ে লুকুতি। আমি কিছু বললেই ভ্যাঁ ভ্যাঁ করে খেতে দিতি। তৃতীয়বার বিরক্ত হয়ে বলল, এগুলো অনেক আগের কথা, তখন আমি ছোট ছিলাম। এখনও তো তাই করিস, কিছু বলার আগেই চোখ দিয়ে পানি পড়ে যায়। ত্রিধা জবাবে আর কিছু বলল না, চুপচাপ গাল ফুলিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। ত্রিধার অবস্থা দেখে আয়ান কফির কাপটা টেবিলের উপর রেখে পিছন থেকে জড়িয়ে ধরল। কিন্তু ত্রিধা কোনো প্রতিক্রিয়া দেখালো না। সেটা দেখে আহিয়ান ওর চুলে মুখ গুজে বলল, বউ, বউ পাখি, রাগ করে না, আমি একটু মজা করছিলাম। ত্রিধা পিছনে ঘোরার চেষ্টা করে বলল, আমি রুমে যাব। কিন্তু আহিয়ান তাকে রাগ করে রুমে যেতে দিলে তো। সে ত্রিধাকে সামনে ঘুরিয়ে চোখে, গালে, কপালে টুকটুক করে চুমু দিয়ে বলল, আমার বউ পাখি মোটেও বেবি না। সে তো কিছুদিন পর আমার বেবির মা হবে। তাকে বেবি বলে, তাকে বেবি বলা আমার ঘোর অন্যায় হয়েছে। এবারের মতো ক্ষমা করে দাও বউ। আহিয়ান ভাইয়ের মুখে এমন কথা শুনে ত্রিধা ফিক করে হেসে দিল। সেটা দেখে আহিয়ান নিচেও হাসল। তারপর কফির কাপটা এগিয়ে দিয়ে বলল, কফিটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে। ত্রিধা সেটা হাতে নিয়ে চুমুক দিতেই ভ্রু কুঁচকে গেল। অতঃপর আয়নের দিকে তাকিয়ে বলল, এটা তো মজা হয়নি একটু। তাহলে কিভাবে খাচ্ছেন? আপনি তো যেমন তেমনভাবে বানানো কফি খেতে পারেন না।
অতঃপর আয়ানকে কিছু বলতে না দিয়ে ব্যালকনি থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমি ফুপ্পিকে বলছি একটা কফি বানিয়ে দিয়ে যেতে। আয়ান এবার ত্রিধার বাহু টেনে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, লাগবে না, এই কফিটা আমার কাছে ভালো লেগেছে, একদম অন্যরকম টেস্ট। মাঝে মধ্যে বউয়ের হাতের এমন এক কাপ কফি খেলে মন্দ হয় না। ত্রিধা লজ্জায় নিচের দিকে তাকিয়ে বলল, সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। ত্রিধা মুচকি হাসল। সেটা দেখে আয়ান ওর চুলগুলো কানের পিছনে গুঁজে দিয়ে বলল, সারাদিন তোকে অনেক মিস করেছে। মেয়েটা লাজুক হয়ে বলল, আমিও। আজকের পর থেকে প্রতিদিন বাড়ি ফিরে 10 মিনিটের জন্য হলেও তোকে আমার রুমে চাই। কিভাবে আসবি জানি না, কিন্তু আসতে হবে। ত্রিধা সম্মতি জানিয়ে হালকা কাপ নাড়িয়ে বলল, হুম। হঠাৎ আয়ান ওকে ছেড়ে দিয়ে ধমকে বলল, অনেকদিন তো পড়াশোনায় গ্যাপ দিলি, এবার অন্তত ঠিকমতো লেখাপড়া কর, নয়তো আমাকে বলবো তোর লেখাপড়া বন্ধ করে দিতে। আয়ানের কথায় ত্রিধা আশ্চর্যের চরম পর্যায়ে। এই লোক মিষ্টির মতো গলা ভেঙে অ্যাটম হলো কিভাবে? তখনই আয়ান আবারও ধমকে বলল, আজকে সন্ধ্যার পর কি একবারও বইটা খোলা হয়েছে? তখনই পেছন থেকে কেউ একজন বলল, ওকে বকিস না বাবা, সন্ধ্যা থেকে মেয়েটা পড়াশোনাই করছিল, একটু আগেই ক্লান্ত হয়ে কফি খেতে উঠেছে। ত্রিধা ব্যালকনির দরজায় তাকিয়ে দেখল ফুফি দাঁড়িয়ে আছে। ত্রিধা সব বুঝতে পেরে কাঁধে মুখ করে মেঘের পিছনে দাঁড়ালো। তারপর বলল, তোমার ছেলেকে একটু বলো না ফুফি, আমি যে গত 3 ঘন্টা যাবতই বই নিয়ে বসেছিলাম। মেঘ এবার কিছুটা ধমক দিয়ে বলল, ঠিকই তো, মেয়েটা সেই সন্ধ্যার পর থেকেই পড়ছে, তুই সারাদিন পর বাড়ি এসে মেয়েটাকে ধমক দিচ্ছিস। আয়ান একটু রাগী কণ্ঠে বলল, তোমার ভাতিজি যেহেতু সন্ধ্যার পর থেকে পড়ছিল, তো এখন এখানে কি করে? আমি পাঠিয়েছি তোর কফি দিতে, এবার চুপচাপ নিচে ডিনার করতে আয়। বলেই মেঘ ত্রিধাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। যেতে যেতে মেয়েটা মুচকি হাসল। সেটা দেখে আয়ানও নিঃশব্দে হাসল। ভাগ্যিস চাপানো দরজাটা খোলার হালকা শব্দ পেয়েছে, নয়তো আজকেই বোধহয় সব খেল খতম হয়ে যেত। রাত 11টা বেজে 30 মিনিট। আয়া বিছানার এপাশ ওপাশ করছে, কিন্তু তার ঘুম আসছে না। রিহান দুপুরে একবার ফোন দিয়ে খাবারের কথা জিজ্ঞেস করেছিল, তারপর থেকে আর কথা হয়নি। রিহানের সাথে ঘুমানোর আগে কথা বলাটা তার 3 বছর আগের অভ্যাস। মানুষটা হয়তো ব্যস্ত আছে, তাই কল দিচ্ছে না। সেটা ভেবে আয়া নিজেও কল দিচ্ছে না। এদিকে ত্রিধা ঘুমে বিভোর হয়ে আছে। অনেকদিন পর আজকে ভার্সিটিতে গেছে। লেখাপড়া ভার্সিটি সব মিলিয়ে শরীরটা বেশ ক্লান্ত। 11টার দিকে বিছানায় এসে শুতে চোখ লেগে গেছে, কিন্তু আচমকা বালিশের নিচে ফোন ভাইব্রেশন করতে লাগলো। ত্রিধা বিরক্ত হয়ে ঘুমের মধ্যে কয়েকবার কল কেটে দিল, কিন্তু তবুও ফোন বেজেই যাচ্ছে। কলদাতা বুঝি ওয়াদা করেছে আজকে কল রিসিভ না হওয়া পর্যন্ত শেষ হবে না। ত্রিধা নিভু নিভু চোখে ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। তখনই ওপাশ থেকে ভেসে আসলো, তোমার ঘুম ঝরানো কণ্ঠটা অনেক সুইট মাই কিউটি ডল। কিউটি ডল কথাটা কানে আসতে ত্রিধা চট করে উঠে বসল। মস্তিষ্কে খেলে গেল একটাই নাম, এহসান নেওয়াজ। হ্যাঁ, এহসান নেওয়াজ। কিন্তু এইবারটা ফোন নাম্বার পেল কোথায়? আয়ান ভাই জানলে তো এবার তার সাথে সাথে আমাকেও মেরে দেবে। ভেবে মেয়েটা ঠোক গিলল। তখনই ফোনের ওপার থেকে বলল, কি ভাবছো এত, নাম্বার কই পেলাম? তখনই ত্রিধা তোতলাতে তোতলাতে বলল, আপনি আমার নাম্বার কোত্থেকে পেলেন? তখন এহসান নেওয়াজ হেসে বলল, মাই সুইট কিউটি ডল, আমার নাম্বার বের করা 2 মিনিটের কাজ। কিন্তু তোমার বিনা অনুমতিতে নাম্বার আমি আগে ম্যানেজ করতে চাইনি, তাই এতদিন কল দিইনি। কিন্তু এখন মনে হচ্ছে তোমার সাথে কথা বলা জরুরি, তাই আজকে কল দিয়েই দিলাম। এত রাতে আমি কোনো কথা বলবো না, আমার ঘুম পেয়েছে। এহসান এবার তড়িঘড়ি করে বলল, এই ত্রিধা, একদম কল কাটবে না। আমি তোমাকে ভালোবাসি ত্রিধা, এটা তুমি কবে বুঝবে? কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। প্রয়োজন নেই আমাকে তোমার ভালোবাসার, আমার একার ভালোবাসাই দুজনের জন্য যথেষ্ট। উফ, আপনি এমন কেন করছেন? বুঝতে কেন চাচ্ছেন না? কারণ তোমায় ছাড়া আর আমি কোনো কিছু বুঝতে চাই না। এটা সম্ভব নয়, আমি আপনাকে ভালোবাসি না। তাহলে কাকে ভালোবাসো? আয়ানকে? ত্রিধা খানিকটা অবাক কণ্ঠে বলল, এখন আপনাকে সেটাও কি বলতে হবে? এহসান কিছুক্ষণ চুপ করে থেকে শান্ত কণ্ঠে বলল, ত্রিধা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ট্রাস্ট মি, তোমাকে ছাড়া আমি মরে যাব। তো মরে যান, তাও দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না। এহসান এবার অসহায় কণ্ঠে বলল, ত্রিধা। ত্রিধা চুপ করে রইল। এই মুহূর্তে এহসানের সকল কথা ওর বিরক্ত লাগছে। ত্রিধার নীরবতা দেখে এহসান আবারও বলল, তুমি আমায় ভুল বুঝছো ত্রিধা। বিশ্বাস করো, আমি সেদিন তোমার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। তুমি আমায় আরেকটা সুযোগ দিয়ে দেখো, আমি জীবন দিয়ে তোমাকে ভালোবাসবো। ত্রিধা ঘন ঘন কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলল, দেখুন মিস্টার এহসান,
আপনি যথেষ্ট ভালো ছেলে, দেখতেও সুন্দর, ভালো জব করেন, আপনার জন্য মেয়ের অভাব হবে না। কিন্তু প্লিজ আমাকে মুক্তি দিন, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। এহসান এবার সামনে থাকা সেন্টার টেবিলে একটা জোরে লাথি মেরে পড়ল। তোমায় কতবার বলবো আমার তোমাকেই চাই? আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই, আমার কিউটি ডলটাকে নিজের করে রাখতে চাই। কাছের কোনো কিছু ভাঙার শব্দে ত্রিধা কান থেকে ফোনটা দূরে সরিয়ে নিল। শব্দ শুনে বোঝা যাচ্ছে এহসান রাগের মাথায় কিছু একটা ভেঙেছে। তবুও ত্রিধা সাহস করে বলল, আপনি আমার থেকে দূরে থাকুন, আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না। বাকি আর কিছু না বলেই ত্রিধা থেমে গেল। ফোনের ওপার থেকে অনেক মানুষের শব্দ শোনা যাচ্ছে। তার মধ্যে একটা বয়স্ক কণ্ঠ শোনা যাচ্ছে এহসানের রুমে। হয়তো এহসানের দাদু হবে। লোকটা বারবার বলছে, নিজেকে শান্ত কর, আমি তো বলেছি ত্রিধার সাথে কথা বলে এনগেজমেন্ট ডেট জানাবে, তুই এত অস্থির কেন হচ্ছিস? এহসান রাগী কণ্ঠে বলছে, দাদু ভাই, আমার ডল আমাকে ভালোবাসে না। কেন ভালোবাসে না আমায়? আমি ওকে ছাড়া থাকতে পারবো না। বলার কয়েক সেকেন্ডের মাথায় আরও কিছু একটা ভাঙল বোধ হয়। তার হাত পা রীতিমতো কাঁপছে। সে ভয়ে ফোন কেটে দিল। সে কি শুনলো এইসব? কার এঙ্গেজমেন্টের কথা বলছে দাদু? আর এই এহসান হঠাৎ আবার পাগলামি শুরু করছে কেন? ভয়ে মেয়েটার গলা শুকিয়ে এলো। রাত 12:20 আহিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তখনই বিছানার উপর থাকা ফোন বেজে উঠল। মেয়েটা 1 সেকেন্ড দেরি না করে ছুটে এলো সেদিকে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।